শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি রিক্তা দেবনাথ তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসটি নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 113 পৃষ্ঠা বের করবে। আজ আমরা পড়ব নবজাগরণ ও সংস্কার আন্দোলন। আজকে আমরা এক মহান ব্যক্তিত্বের পরিচয় জানবো, তার জীবন, তার কর্ম আদর্শ সম্পর্কে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো, আজ আমরা রাজা রামমোহন রায়ের সম্বন্ধে পড়ব তো এবং তার সম্পর্কে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, এই রাজা রামমোহন রায় ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্ব কেমন ছিলেন, তার জীবন কেমন ছিল, এই সম্পর্কে আমরা সব কিছু জানবো। তো তোমরা তোমাদের বইয়ের যে 113 পৃষ্ঠা আছে সেটি বের করো। দেখো, আমরা প্রথমে জানবো নবজাগরণ কি। নবজাগরণ ও সংস্কার আন্দোলন যখন কোনো সমাজ অন্ধকারে ডুবে যায়, অর্থাৎ কুসংস্কারে পরিপূর্ণ হয়ে যায়, তখন কেউ কেউ এই সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, আন্দোলন করে এবং তখন সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেটা হচ্ছে বলা যায় নবজাগরণ। তো নবজাগরণ তখনকার দিনে যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ আমরা তার জন্মের সময়টা দেখছি 1774 সাল, তার আগে ছিল ওই সমাজটি কুসংস্কারে খুবই পরিপূর্ণ। তো ওই সময় মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা ছিল কিছুটা ধর্ম পরিপন্থী, অর্থাৎ সঠিক ধর্মটাকে না জেনে তারা কি করতো, কুসংস্কারে লিপ্ত হয়ে যে সমাজ ব্যবস্থা তারা তৈরি করেছিল, এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যেসব মনীষী অগ্রসর হয় তাদের মধ্যে হচ্ছে রাজা রামমোহন রায় অন্যতম। তো রাজা রামমোহন রায়ের এই সমাজের পিছনে যে কুসংস্কার গোঁড়ামি এসব ঠেলে বের করার পিছনে যে তার বিশেষ অবদান রয়েছে সেটি সম্পর্কে আমরা জানব। তো আমরা আগে পূর্ব 1757 সালের পলাশী যুদ্ধের কথা আমরা শুনেছি। তো তখন থেকে বাংলার অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের কি হয়, সূচনা হয়। আবার অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের 1789 সালে প্রভাবও পড়ে এই অঞ্চলের কি রাজনীতিতে। এই সময় বাংলার কিছু সংখ্যক ব্যক্তি এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসেন, যেটা আমি বলছিলাম তোমাদের একটু আগে। তো এইভাবে এই রাজনৈতিক প্রভাব এবং আর্থসামাজিক যে প্রভাব এই শিক্ষিত বাঙালিদের মনে নবজাগরণের সূচনা করে, অর্থাৎ তারা মনে করে যে এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বিশেষভাবে একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন আছে। তো তারা সবাই তাদের আত্মচেতনা এবং আত্মমর্যাদা বোধ, স্বাতন্ত্র্য বোধ তীব্রভাবে কি হয়, জাগ্রত হয়। তো এই পর্যন্ত জাতীয়তাবাদী চেতনার প্রাথমিক ভিত রচনা হয়, যা শেষ পর্যন্ত বাঙালিকে তথা ভারতীয়দের কি করে, স্বাধীনতার পথে নিয়ে যায়। এই সময়ে প্রচলিত ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যে, সামাজিক রীতিনীতি, ঐতিহ্য সম্পর্কে এক ধরনের চিন্তার বিপ্লব সূচিত হয়। তো এই পরিণতিতে উদ্ভব ঘটে ধর্মমত, ব্রাহ্ম ধর্ম, নব হিন্দুবাদ, নতুন শিক্ষা, নতুন সাহিত্য, নতুন সমাজকর্ম, আদর্শ ও রীতিনীতির। এভাবে উপমহাদেশে তথা বাংলায় প্রথম নবজাগরণ বা রেনেসাঁর জন্ম হয়। ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার কেন্দ্রস্থল। একজন বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে যখন সমাজ প্রকাশিত হয়, তখন কত কিছুর পরিবর্তন যে হতে পারে তা আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। তাহলে তোমরা খেয়াল করো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অধ্যায়টি শুনবে। বাঙালি বুদ্ধিজীবীদের ভাবধারার প্রভাবে বাঙালি পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির ধারক বাহকে। বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই মধ্যযুগীয় চিন্তা চেতনা প্রত্যাখ্যান করে যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে আধুনিক মানুষে পরিণত হয়। অর্থাৎ তারা যে সংস্কারপন্থী আন্দোলন শুরু করে, সেই আন্দোলনের উদ্দীপনায় উজ্জীবিত হয়ে অনেক ব্যক্তি স্বাধীনতাকে বুঝতে পারে এবং তাদের মর্মার্থ যথার্থভাবে উপলব্ধি করতে পারে। তো সেখান থেকেই তাদের কিন্তু ব্যক্তি স্বাধীনতা তৈরি হয় এবং তারা চিন্তা করে যে আমাদেরও ব্যক্তি স্বাধীনতার প্রয়োজন এবং এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।
তো সেখান থেকেই কিন্তু এই নবজাগরণ বা রেনেসাঁর সূত্রপাত শুরু হয়ে যায়। দেখো, এই নবধারা বা প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু সংখ্যক উদারচেতা প্রশাসকেরও অবদান রয়েছে। তারা দেশি ভাষা সাহিত্যের উন্নতির জন্য ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। তারা কারা? তাদের নামগুলো আমাদের জানতে হবে। তারা হচ্ছে হেস্টিংস, অ্যালফিনস্টোনস, ম্যালকম মনরো, মেটকা প্রমুখ ইংরেজি প্রশাসক ভারতবাসীকে পাশ্চাত্য ভাবধারা, জ্ঞান, বিজ্ঞান, দর্শনে উজ্জীবিত করাকে তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব কর্তব্য বলে মনে করে। এছাড়া খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানাও আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা সক্ষম হয়। অর্থাৎ নবজাগরণের কোন কোন দিকটা প্রসারিত হয় তোমরা এখন বুঝতে পারছো। একটা হচ্ছে শিল্প বিপ্লব, কলকারখানা তখন কি হয়? প্রতিষ্ঠিত হতে চলেছে। আধুনিক শিল্প, কলকারখানা এসব প্রতিষ্ঠার পরে তাদের মন মানসিকতা, চিন্তার চেতনার প্রতি তারা কি হয়? অগ্রসর হয়। যা তাদের কি করে? জ্ঞান বিজ্ঞানের ভাবধারাকে উজ্জীবিত করে তোলে। তাহলে আমরা রেনেসাঁ সম্পর্কে এবং নবজাগরণ সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারলাম যে নবজাগরণ আসলে কি। এবার আমরা মূল পয়েন্টে আসব, সেটা হচ্ছে যে এই যে নবজাগরণের চেতনা উদ্দীপ্ত করার জন্য যে মানুষটির অবদানের কথা আমরা আজকে পড়তে চলছি, তিনি হচ্ছেন কে? রাজা রামমোহন রায়। এখন জানবো তার জীবন, তার কর্মপরিসর এবং তার জন্মসাল সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় নবজাগরণের স্রষ্টা ভারতের প্রথম আধুনিক পুরুষ ছিলেন কে? রাজা রামমোহন রায়। অর্থাৎ তিনি প্রথম আধুনিক পুরুষ। তোমরা কিন্তু এটা খেয়াল রাখবা। তার আগে কিন্তু এই নবজাগরণের উদ্দীপনায় কেউই সাহস করেনি। তিনি 1774 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা তার জন্মস্থানটা জানলাম, সেটা হচ্ছে হুগলি জেলা, অর্থাৎ ভারত। তো কত সাল? 1774 সাল। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। তিনি কি কি ভাষা জানতেন সেটাও আমাদেরকে জানতে হবে। তিনি জানতেন আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষা। তিনি অসামান্য দক্ষতা অর্জন করেন। দেখো, তিনি কতগুলো ভাষায় তার দক্ষতা অর্জন করেছেন। তিনি বেদান্ত সূত্রে ও বেদান্ত সার সহ উপনিষদেরও অনুবাদ প্রকাশ করেন। তার অনন্য রচনার মধ্যে আছে তুহাফাতুল মুজাহিদিন, একেশ্বরবাদ সৌরভ, মনজারাতুল আদিয়ান, বিভিন্ন ধর্মের উপর আলোচনা। অর্থাৎ তিনি একটা ধর্ম নিয়ে গবেষণা করেননি, তিনি কিন্তু বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন। ভট্টাচার্যের সহিত বিচার, হিন্দু দিগের পৌত্তলিক ধর্মপ্রণালী ইত্যাদি। অর্থাৎ তিনি কত বড় সংস্কারপন্থী আমরা একটু বোঝার চেষ্টা করলাম। তিনি সংবাদ কৌমুদী, মিরাতুল আকবর ও ব্রাহ্মণীকাল ম্যাগাজিন নামে 3টি পত্রিকার প্রকাশকও ছিলেন। আধুনিক ভারতের রূপকার রাজা রামমোহন তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তো আমরা এই যে নবজাগরণ যে রূপকার রাজা রামমোহন রায়, তিনি যে তখনকার দিনে যে সামাজিক রাজনৈতিক যে গতি চলতেছিল সেই বিষয়টাকে তিনি কি করলেন? বেশভাবে পর্যবেক্ষণ করলেন এবং তিনি নতুন সমাজ গঠনে প্রয়াসী হয়ে উঠলেন। তো তিনি তখনকার সমাজে কি কি ব্যবস্থা প্রচলিত ছিল সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বলতে আমরা কি বুঝি তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। সতীদাহ প্রথা হচ্ছে একজন বিবাহিত নারী যখন তার স্বামী মারা যায় তখন সম্ভবত হিন্দু ধর্মে তোমার আগের দিনে যে সতীদাহ প্রথা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আগের দিনে যখন স্বামী মারা যেত তাকে চিতার আগুনে পোড়ানো হতো। তো চিতার আগুনে যখন সেই স্বামীকে পোড়ানো হতো সাথে তার স্ত্রীকেও, অর্থাৎ জ্যান্ত স্ত্রীকেও সেই সাথে পুড়িয়ে মারা হতো। এটা কত নৃশংস একটা ব্যাপার ছিল। উনি সেই চেতনাকে উপলব্ধি করলেন এবং তার বিরুদ্ধে তিনি সংস্কার আন্দোলনও শুরু করলেন। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি? 8 বছরের শিশুরকেও তারা বিয়ে দিয়ে দিত। ওই সময়কার সমাজে 8 বছরের নিচে বা তার কম বয়সে বা 11 বছর এই সময়ে শিশুদেরকে তারা ওই সমাজে বাল্যবিবাহের জন্য প্রচলন ছিল।
তারপর ছিল কৌলিন্য প্রথা, অন্যান্য কুসংস্কার দূর করতেও তিনি প্রচেষ্টা চালান। তাছাড়া তিনি কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতেও সচেষ্ট হন। হিন্দু ধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে আত্মীয় সভা নামে একটি তিনি সমিতি গঠন করেন। 1828 সালের 20 আগস্ট, মনে রাখবা 1828 সালের 20 আগস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এরপরে ব্রাহ্ম সমাজের উপাসনালয়ও স্থাপন করেন। তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে এক নবযুগের সূচনা করে। শুধু সামাজিক আর ধর্মীয় বিষয় নয়, শিক্ষা বিস্তারেও তার অবদান ছিল অসামান্য। অর্থাৎ শুধু তিনি এই সংস্কার করেই ক্ষান্ত হননি, তার শিক্ষা বিষয়ের সংস্কারও ছিল অসামান্য। তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজন ইংরেজি শিক্ষার। অর্থাৎ শুধু এইসব ভাষা শিখলেই হবে না, ইংরেজি ভাষার প্রয়োজনীয়তাও রয়েছে বেশি। এই কারণে তিনি সংস্কৃতি পণ্ডিত হওয়া সত্ত্বেও, অর্থাৎ তিনি সংস্কৃতিতে আমরা শুনেছিলাম তিনি বেদান্ত সূত্রে, বেদান্ত সহ, তারপর তোমার তুহফাতুল মুজাহিদিন, এইসবের ভিত্তিতেও যে তিনি পণ্ডিত ছিলেন, তারপরেও তিনি ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করেন। তো তিনি এই প্রতিষ্ঠার বিরুদ্ধে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করেন। দেখো, এই কারণে তিনি নিজ সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও 1923 সালে প্রস্তাবিত সরকারি সংস্কৃতি কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করেন। রাজা রামমোহন রায় 1822 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে সবগুলো বিষয় পড়ানো হতো। সেগুলো কি? ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থাও ছিল। এদেশের মানুষকে সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, দর্শন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন। তাছাড়া ভারতীয়দের শিক্ষার জন্য ইংরেজ সরকার নির্ধারিত 1 লক্ষ টাকা তিনি সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করার জন্য আবেদন করেন। এই অংশটুকু থেকে আমরা কি শিখলাম বলতে পারবা? হ্যাঁ, এই অংশটি থেকে শিখলাম যে তিনি শুধু ধর্মীয় ভাবটাকে, কিন্তু যে গোড়ামি বা সংস্কার, এই থেকে তিনি বিরোধিতা করে তিনি আধুনিক শিক্ষার প্রতি কিন্তু বেশি জোর দিয়েছেন। তাহলে আধুনিক শিক্ষার প্রতি জোর দেওয়া মানে কি? তিনি কি সমাজের বিরোধিতা করেছেন? না। আধুনিক শিক্ষা বলতে তিনি ইংরেজি ওই সংস্কৃত পণ্ডিত হওয়ার পরেও তিনি বুঝেছেন যে সব কিছু আধুনিক জ্ঞান, বিজ্ঞান আমাদের জানা প্রয়োজন আছে। তো তাই তিনি কি করলেন? এই সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এবং একটি উদারমনা সম্পন্ন একটি সমাজ প্রতিষ্ঠার বিরুদ্ধে আন্দোলন করলেন এবং তিনি সফলও হলেন। তাহলে আমরা কি শিখলাম? 1833 সালে ভারতীয় রেনেসাঁস স্রষ্টা রাজা রামমোহনের মৃত্যু হয়। এই যে এত প্রতিবাদ করলেন, এত সংস্কার আন্দোলন করলেন, কিন্তু 1833 সালে এই মহান রাজা রামমোহন রায়ের কি হলো? মৃত্যু হয়। তার মৃত্যু 2 বছর পর 1835 সালে তার স্বপ্ন সফল হয়। তিনি এত সংস্কার আন্দোলন করলেন, এত লড়লেন সমাজের ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, কিন্তু তার মৃত্যুর 2 বছর পর তার স্বপ্নগুলো সফল হয়েছিল। তা ভারতীয়দের পাশ্চাত্য ভাষা ইংরেজিতে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে এত কিছু লড়াইয়ের পর তার স্বপ্ন সার্থক হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই আমরা এই পাঠটুকু শিখলাম। পরবর্তী পাঠে আমরা আরও তার বিষয়ে শিখতে পারবো, জানতে পারবো। তোমরা এখান থেকে কিন্তু এই পাঠ শেষে তোমরা তার জীবনী শুনলে, তার আদর্শ শুনলে, তার কর্মজীবন সম্পর্কে শুনলে, তার জন্ম মৃত্যুকাল সম্পর্কে শুনলে, তিনি কোন কোন সমাজের প্রতিষ্ঠাতা বা কোন কোন সংস্কার আন্দোলন করলেন সেটাও জানতে পারলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায়টি তোমরা কিন্তু আবার মনোযোগ সহকারে পড়বে, শুধু নবম দশম শ্রেণীর জন্যও নয়। তোমরা যখন অনার্স মাস্টার্স লেভেলে পড়বে তখন কিন্তু রাজা রামমোহন রায় সম্পর্কে আরও অনেক বেশি বিস্তারিত জানতে পারবে এবং তার অবদান সম্পর্কে আরও বেশি জানতে পারবে। সুতরাং তোমরা এই বিষয়টিকে কখনোই অবহেলার চোখে নিবে না।
তোমরা আরও বেশি তার উপর পড়াশোনা করবে এবং চিন্তা করবে যে একজন ওই সমাজে ওই সময়কার মানুষ তখন কত স্বপ্ন নিয়ে তিনি সংস্কার আন্দোলন করেছিলেন একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পাঠে।